শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই, বরং আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। বিকেলে সমসাময়িক বিষয়ে গুলশানে নিজ বাসায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরোধিতা করছেন এটি তাদের রাজনৈতিক কৌশল। জুলাই সনদ বিষয়ে বিএনপি নেতা বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না যা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। বলেন, দিন শেষে সংসদের মাধ্যমেই বাস্তবায়িত হবে সবকিছু। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সংবিধান এখনও আছে, সে অনুযায়ী সরকার শপথ নিয়েছে, রাষ্ট্র চলছে সাংবিধানিকভাবেই। জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিরা প্রার্থিতা বাছাইয়ে গুরুত্ব পাবে। বিএনপির এই নেতার মন্তব্য, মেধাভিত্তিক রাজনীতি যারা করবে তারাই প্রতিনিধিত্ব করবে। কোন দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে। নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, এমন প্রস্তাবের সঙ্গে একমত 89% মানুষ। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে 90%। সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জরিপে উঠে এসেছে এসব তথ্য। সকালে আলোচনা অনুষ্ঠানে তুলে ধরা হয় জরিপের বিভিন্ন দিক। রাজধানীর সিডাপে সুজন আয়োজিত জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল বিষয়ক নাগরিক সভায় এসব কথা বলেন তিনি। জরিপে দেখা গেছে প্রায় 90% মানুষ বলেছে তারা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন চায় 87%। প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ 10 বছর থাকার সাথে একমত 89%। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বারবার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে। এইভাবে আছে, দলের গঠনতন্ত্রের অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকবে না, কিন্তু দলগুলি যেটা করেছে ওই তাদের গঠনতন্ত্র থেকে এটা বাদ দিয়েছে, কিন্তু ওই সংগঠনগুলো একই কাজ করছে ভাতৃপ্রতিম সংগঠনের নামে। যদিও আকাঙ্ক্ষা ছিল এই সকল প্রতিষ্ঠানগুলো, এই সকল অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিলুপ্ত করা। বাগেরহাটে আসন কমানোয় ইসি আপত্তির মুখে পড়লেও উল্টো চিত্র দেখা গেল গাজীপুরে। সেখানে 5টি থেকে 6টি আসন হওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি নেতা একেএম ফজলুল হক মিলন। সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির 3য় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের দাবি আপত্তি। শুনানিতে নিজ নিজ যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী ও মনোনয়ন প্রত্যাশীরা। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মানিকগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি আসনের দাবি আপত্তি শোনা হয়। বিকেল থেকে ঢাকা জেলার বিভিন্ন আসনের দাবি আপত্তি শোনা হয়। 27 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে উত্থাপিত দাবি ও আপত্তি সম্পর্কে ইসি জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না, এটি গুরুতর অসৎ আচরণ হিসেবে গণ্য হবে, এমনটা উল্লেখ করেছে ডাকসু নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর আগে সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা হয় কমিশনের। এ সময় প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়া আচরণবিধি মানার কথা বলা হয়। 7 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। জানানো হয়, ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা থাকবে। মোতায়েন রাখা হবে বিএনসিসির 2 শতাধিক সদস্য। তাছাড়া ক্যাম্পাসের 7টি প্রবেশ মুখে থাকবেন সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিবেশ তৈরি হলে 5 মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে ঢুকবে সেনারা। ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলো ঘিরে রেখে নিরাপত্তা দেবে সেনাবাহিনী। ফলাফল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবে তারা। নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে কোনো বহিরাগত হলগুলোয় প্রবেশ করতে পারবে না। ভোটের আগের দিন এবং ভোটের দিন 8 ও 9 সেপ্টেম্বর ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। 19 সালে ডাকসুতে দেখেছি ছাত্রলীগ আচরণবিধি ভঙ্গ করলো, তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় আনা হয়নি। এবার আমরা দেখেছি
বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শিক্ষার্থীদের যে নাম, ব্যালট নাম্বার, সেটির সাথে যেন হালনাগাদ ছবি যুক্ত করা হয় এবং এটি সকল প্রার্থী ভোটার সবাই এই দাবি জানিয়ে আসছে। অদূরদর্শিতাভাবে কিন্তু নির্বাচনের ডেটটা তারা ঘোষণা করলেন এবং প্রার্থী এবং ভোটার উভয়ের জন্য কিন্তু তারা একটা অপ্রস্তুতজনক আয়োজন তারা করলেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের ব্রিফ করার কথা, সেটি কখন অনুষ্ঠিত হতে পারে বলে জানতে পারলেন? সোয়ার, এটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন নয়, কয়েকটি গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই হিসাবে তিনি 6টার দিকে আসতে বলেছিলেন। সেটি এখনও শুরু হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে এবং আমরা তার দপ্তরের যে কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তিনি বাসায় গিয়েছিলেন, বাসভবনে, সেখান থেকে রওনা হয়েছেন। তিনি আসলে হয়তো সেই ব্রিফটি শুরু হবে এবং আমরা যেটি ধারণা করছি, যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে এবং এই প্রচারণা শুরুর উপলক্ষে আজকে যারা এই কেন্দ্রীয় এবং হল সংসদের 18টি যে হল সংসদ রয়েছে, সেই হল সংসদের ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের নিয়ে একটি বৈঠক করেছে নির্বাচন কমিশন। সেখানে মূলত আচরণবিধি নিয়ে তাদেরকে একটি সাম্যক ধারণা দেওয়া হয়, তারা যেই আচরণবিধি যেন ঠিকভাবে প্রতিপালন করে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়। মূলত এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ যেহেতু আনুষ্ঠানিকভাবে বিগত কয়েকদিন ধরেই আসলে ভোটের যে আমেজটি ছিল শুধুমাত্র প্রার্থী বা প্যানেলগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, আজকে থেকে যেহেতু পুরো ক্যাম্পাসে প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে এই যে প্যানেলগুলো তারা প্রত্যেকেই যাচ্ছেন, সেই জায়গাগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ বিগত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের আশঙ্কা করা হচ্ছে, সেই জায়গাটি যেন তৈরি না হয়, সেই বিষয়গুলো নিয়ে হয়তো গণমাধ্যমের কাছে উপাচার্য, ঢাবির যে উপাচার্য, তিনি তার যে জায়গাগুলো সেই কথাগুলো হয়তো গণমাধ্যমের মাধ্যমে পরিষ্কার করবেন প্রার্থী এবং শিক্ষার্থীদের মাঝখানে। ধন্যবাদ আপনাকে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন 13 জন। বেলা 2টা পর্যন্ত একদিনের জন্যই চলে এই কার্যক্রম। নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন বাদ পড়া 13 জন। এর আগে গতকাল সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশন 276 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। তাদের মধ্যে 256 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বাকি 20 প্রার্থীর মনোনয়নপত্রের নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয়। তাদের মধ্যে 6 জন নারী এবং 14 জন পুরুষ প্রার্থী। আগামীকাল বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি ও রায় দেওয়া হবে। আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত 25 বিচারপতি শপথ গ্রহণ করেছেন। সোমবার নিয়োগ পাওয়া এই বিচারপতিদের আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও শপথ গ্রহণ করা বিচারপতিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করে। সে অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতেই 25 জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, সব খবরে ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকবেন। 16 মাস পর লিখা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বাতিল সম্পর্কিত পূর্ণাঙ্গ রায় বাতিল চেয়েছেন বিএনপি ও জামায়াতের আইনজীবীরা। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানিতে কথা বলেন তারা। সেদিন এই জাজমেন্টের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। 2011 সালে উচ্চ আদালতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেয়া রায়ে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে দলীয় সরকারের অধীনে 2014, 2018 ও 2024 নির্বাচন করে আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক।
জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসায় বাধা দেয় আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন চিকিৎসক। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরাও অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয় জানতে চায়। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের ৯ম দিনে সাক্ষ্য দেওয়ার সময় এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মুস্তাক আহমেদ। তিনি ছাড়া ওই হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডক্টর মনিরুল ইসলাম এবং মিডফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর মফিজুর রহমান আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মঙ্গলবার বেলা 11:30টার দিকে ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এই মামলায় গত ৮ দিনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আদালতে দেয়া তাদের জবানবন্দিতে। আন্দোলনকারী যারা জখম হয়েছেন তারা যেন চিকিৎসা প্রদান না করে তাদেরকে বাধা দেওয়ার জন্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ অর্থাৎ সাথীদের ডাক্তাররা তাদেরকে নিষেধ করেছেন এবং শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে শাস্তি শব্দটা উনি প্রয়োগ করেননি। এই চিকিৎসা দেওয়ার কারণে ৫ জনকে বদলি করা হয়েছে ২৫শে জুলাই ২৪ তারিখ। মুন্সিগঞ্জের গজরিয়ায় পুলিশ ক্যাম্পে জলদস্যু হামলার ঘটনায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ বিষয়ে আজই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে গজরিয়া থানার দুর্গম জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় জলদস্যু নয়ন পিয়াস গ্রুপ। ক্যাম্পের পাশে মেঘনা শাখা নদীতে বিশেষ অভিযান চালাতে গিয়েছিল পুলিশ। পাল্টা জবাব হিসেবে সীমান্তবর্তী চাঁদপুরের বেলতলি ঘাট থেকে ৫০ থেকে ৬০ জনের ডাকাত দল প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায় পুলিশের স্পিডবোট লক্ষ্য করে, পরে গুলি চালায় তারা। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে পুলিশ। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পিছু হটে ডাকাত দল। গোলাগুলির ঘটনার পর থেকে দুর্গম ওই চরাঞ্চলে থমথমে অবস্থা, সতর্ক অবস্থানে পুলিশ। ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। শিল্পী সমাজকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। বলেন, এখনো সময় আছে, সজাগ হন। নারী, পুরুষ, শিশু সবাই এখন সচেতন। চেতনার কথা বলে লাভ নেই উল্লেখ করে শিল্পীদেরকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে আহ্বান জানান তিনি। এ সময় জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু শিল্পকলা, গণমাধ্যম এবং সচিবালয়কে ফ্যাসিস্টদের নিয়ে কাজ না করতে ২১ দিনের সময় বেঁধে দেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, টেলিভিশন সহ সবাইকে বলছি সাবধান হয়ে যান। বলেন, যার যার অবস্থান পরিষ্কার করুন। আপনারা এখনো সজাগ হন, আপনারা শিল্পী মানুষ, আপনারা সাবধান হয়ে যান। কারণ ছাত্র জনতা, শিল্পী এবং নারী, পুরুষ, শিশু সবাই আজ সচেতন। আপনারা সচেতনতার কথা বলে লাভ নাই, চেতনার কথা বলেও লাভ নেই। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই। দেশে এই যাবৎকালের সবচেয়ে বড় কোকেন চালান জব্দ হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দারা জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে শাহজালাল বিমানবন্দর থেকে ১৩০ কোটি টাকা মূল্যের এই মাদক জব্দ করা হয়। এ সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে। রাতে কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন সহ এক নারী বাংলাদেশে আসছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দা বিভাগ। বিমানবন্দরে সতর্কতা জারি করে চালানো হয় তল্লাশি। রাত ২টার দিকে এক বিদেশি নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে আটক করে গোয়েন্দারা। তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি বাক্সে পাওয়া যায় বিপুল পরিমাণ কোকেন। এ সময় হাতে নাতে গ্রেফতার করা হয় গায়ানার নাগরিক পিজুলা স্টাফলি নামের এক নারীকে। কোকেনটা নিয়েছে ব্রাজিল থেকে। সে হলো সাউথ আমেরিকান যে দেশ আছে গায়ানা, আপনার নাম গায়ানা রিপাবলিকের নাগরিক। তার নাম হলো কারেন পেটুলা। সে ওখান থেকে নিউ ইয়র্ক টু দোহা টু ঢাকা। তবে বাংলাদেশে যেহেতু আপনারা জানেন কোকেনের কোনো বাজার ওভাবে এখনো সৃষ্টি হয়নি, কোকেনের কোনো বাজার সৃষ্টি হয়নি। মেবি এটা আরও হয়তো অন্য ডেস্টিনেশনে যাওয়ার জন্য হয়তো এটা ট্রানজিট হিসেবে ইউজ করছিল, তখনই সে
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ আজিজ। আজিজের কাছে যেতে চাই। আজিজ, শাহবাগে এখন কি হচ্ছে, বিক্ষোভ কি চলছে, আর শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণ কি, তাদের দাবি দাওয়াই বা কি? ধন্যবাদ নাবিলা। আমি আছি শাহবাগ মোড়ে। এখানে আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, যারা প্রকৌশল অনুষদের বিভাগগুলোতে পড়াশোনা করেন, তারাও যোগ দিয়েছেন। তারা বেশ কিছু দাবিতে এখানে আন্দোলন শুরু করেছেন বিকাল 3:30টার দিকে। তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে আছে নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত যে 33% কোটা ছিল সেটি তারা বাতিলের দাবি জানাচ্ছেন। এছাড়া দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে 100% কোটা ছিল সেটাও বাতিল করে সবার জন্য উন্মুক্ত করার দাবি জানাচ্ছেন। এছাড়া তারা বলছেন যে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবেন না, করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তারা জানাচ্ছেন। আমরা কথা বলেছি এখানে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে। তারা বলেছেন যে তাদের এই আন্দোলনের পেছনে বেশ কিছু যৌক্তিকতা রয়েছে। তারা বেশ কয়েকদিন যাবৎ ধরে এই আন্দোলন করছেন। তবে গতকাল যে ঘটনাটি ঘটেছে, তাদেরই এক অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের সাবেক এক বড় ভাইকে তারা দাবি করছেন যে কোনো একটি পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। সেই জীবননাশের হুমকির প্রেক্ষিতে তারা আজকে মূলত আবার আন্দোলন শুরু করেছেন। তারা বলছেন যে এই হুমকির প্রতিবাদেই তারা মূলত আন্দোলন করছেন এবং এর বিচার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলনে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, শাহবাগ সহ আশপাশের যে সড়কগুলো সবগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে আমরা দেখতে পাচ্ছি যানবাহন ছেড়ে পায়ে হেঁটে তাদের গন্তব্যে রওনা দিয়েছেন। বিশেষ করে কর্ম শেষে কর্মস্থল থেকে যারা বাড়ি ফিরছেন তারাও বেশ বিপাকে পড়েছেন। তবে যে অ্যাম্বুলেন্সগুলো এই দিক দিয়ে যাচ্ছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। নাবিলা। আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমরা কার্যত এখন তাদের অধীনে পরিচালিত হচ্ছি, প্রশাসন, এবং তাদের সাথে কথা বলে নিয়মিত যোগাযোগ রেখে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব। আমাদের সীমাবদ্ধতার মধ্যে যদ্দূর সম্ভব সমস্ত আন্তরিকতা নিয়ে আমরা মাঠে আছি। আমাদের এই কথাটা আমি আগেও বলেছি, তথ্যের প্রবাহ উন্মুক্ত রাখতে হবে। এটি এমন একটি কাজ যে আমরা নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে পারি এবং সেই সমস্যার সমাধান কি সেটি সবাইকে জানিয়ে করতে হবে। আমাদের হাতে কোনো ম্যাজিক বুলেট নেই এবং ঠিক একই যুক্তিতে আমরা চেষ্টা করব যে আমি এটি আমাদের নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে সংবাদপত্রের সাথে, সাংবাদিকদের সাথে, তারা আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন, আমরা যেন নিয়মিত যোগাযোগ রাখি। আমাদের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার এই কথাবার্তাগুলো আমরা মাঝে মাঝেই এখন আমরা চালিয়ে নেব। হয়তো 2 দিনে হতে পারে, হয়তো 3 দিনে হতে পারে। তোমার সাথে আমার যে যোগাযোগ সেটি যেন নিয়মিত হয়। মনে রাখতে হবে সারা দেশ আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা এই সময়ে একটি আনন্দঘন পরিবেশে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, এই লক্ষ্যকে সামনে রেখে ডাকসুর দিকে এগিয়ে যাচ্ছি। ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যে সংস্কার ও বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে মন্তব্য করেন তিনি। এ সময় সংস্কার বাস্তবায়নে বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। অভিযোগ করেন গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এজেন্সিগুলো চাপ দিচ্ছে। প্রধান উপদেষ্টাকে গুমের বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক। প্রদর্শনীতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, স্থায়ী গুম কমিশন করা দরকার, যারা সব গুমের ঘটনা তদন্ত করবে। এজেন্সিগুলোর সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, সংস্থাগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে যেন আর কখনো গুমের সংস্কৃতি ফিরে না আসে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে, কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন
এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে, এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয় ওয়েলকাম, ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় 2200-র বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত 7 শতাধিক বন্দী পলাতক আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কারা মহাপরিদর্শক বলেন, পলাতকদের মধ্যে জঙ্গি আছেন 9 জন, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আছেন 69 জন। কারা মহাপরিদর্শক আরও বলেন, সে সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 29টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে গত 1 বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কারা মহাপরিদর্শক। আপনাদের কাছ থেকে শুনবো আসলে আমরা কতটুকু করতে পারলাম। কারাগার কেন্দ্রিক সংশোধনের উপর গুরুত্ব দিয়ে সরকার বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে, এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো এটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। এছাড়াও আইজি প্রিজন 5 আগস্ট সারা দেশের কারাগার থেকে বন্দী পালানোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। কারাগারে বন্দীরা মোবাইল ফোন ব্যবহার করেন, মাদক গ্রহণ করেন। কারারক্ষীদের বিরুদ্ধে এমন সব অভিযোগের বিষয়ে কারা মহাপরিদর্শক জানান, গত 1 বছরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কারাগারে কর্মরত 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। 440 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দীও আমাকে ফোন দেয় অনেক সময়, মানে সারপ্রাইজিংলি যে আইজি নাম্বার জানে, এবং তারা বেসিক্যালি যেটা ফোন দেওয়া হচ্ছে তাদের টার্গেট হচ্ছে আরেকজনকে ধরিয়ে দেওয়া এবং অন্য নামে যারা হচ্ছে হয়তো মেবি তাদের কম্পিটিটর। কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ডওভার করেছে, এরকম রেকর্ডও আছে। কারাগারে খালেদা জিয়াকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ দেখলেও এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান কারা মহাপরিদর্শক। এই অভিযোগটা যদি ফরমালি আমার কাছে আসে তখন অবশ্যই আমি তদন্ত করে দেখব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাক স্বাধীনতার জন্য লড়াই করলেও গণমাধ্যম সংস্কারের দাবি সব মহল থেকেই এখন আর জোরালো হচ্ছে না। সবাই কেবল ক্ষমতা ও নির্বাচন কেন্দ্রিক দাবিতে সোচ্চার। এমআরডিআই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে এক আলোচনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এ সময় গণমাধ্যম সংস্কার, ওয়েজ বোর্ড, সংবাদপত্রের বিজ্ঞাপনের রেট বৃদ্ধি ও শ্রমিক আইন সহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। আলোচকরা অভিযোগ করেন, টেলিভিশন লাইসেন্স নিয়ে সরকারের উন্নয়ন প্রচারের মুচলেকা দিয়েছেন কেউ কেউ। ক্ষমতার কাছাকাছি থাকতে নিয়মিতই চলে অসুস্থ প্রতিযোগিতা। ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে আপনারা পার্লামেন্ট নিয়ে আলোচনা করছেন, পিআর নিয়ে আলোচনা করছেন, ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করছেন, কিন্তু সেখানে মিডিয়া নিয়ে কোনো আলোচনা নাই। এবং রাজনীতিবিদরা সবাই ওখানে আছে, সব দল আছে, তাদেরকে একটা ঐক্যমত্য আনা যেত যে তোমরা ক্ষমতায় আসলে মিডিয়াকে এরকম প্রায়োরিটি দিবা কিংবা এই কাজগুলো করবা। পুঁজির কাছে আপনি জান আপনাকে পূজা দিতে হবে, কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে গেছে প্রতিদ্বন্দ্বী পুঁজি, যেটার কারণে নিউজ লিখে এবং নিউজ অনলাইনে তুলে রাখা যায় না। এখন বাংলাদেশ ব্যাংক ও 26 ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুদকের কাছে 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। 26টি রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসনকালে এই ব্যাংকগুলোতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। এ প্রক্রিয়ায় অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদের তথ্য তলব সহ তদন্ত শুরু করেছে। 19 আগস্ট দুদকের চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে 6টি ব্যাংক, সোনালী জনতা, অগ্রণী, রূপালী, বেসিক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের দায়িত্বে থাকা চেয়ারম্যান, পরিচালক ও এমডিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে।
বড় ধরনের ঋণ কেলেঙ্কারি ও অনিয়মে জড়িত 18টি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। দুদক ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের 3 জন সাবেক গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে। এছাড়াও 6 জন সাবেক ডেপুটি গভর্নরের তথ্য জানতে চায় দুদক। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, সব খবরে ফিরছি কিছুক্ষণের মধ্যে। কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে রাজস্ব বোর্ড। সিপিডি আয়োজিত সংলাপে এমন ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, কর জিডিপির অনুপাত ক্রমান্বয়ে কমছে, যা এখন উদ্বেগের কারণ। নিয়মিত রাজস্ব পরিষদের আহ্বান জানান তিনি। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, সবাই ন্যায্য হারে কর দিচ্ছে না। গত এক বছরে এক একটি কোম্পানির করের হার প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে বেশি করের বোঝা টেলিকম কোম্পানিতে, এরপরে আছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও সিমেন্ট শিল্প। সিপিডির মতে, যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভ্যাটের স্ল্যাব বেশি। কর জিডিপি অনুপাত অন্তত 15% থাকা উচিত। কর্পোরেট ট্যাক্স 19% কাছাকাছি নিলেও কোনো খাত প্রতিযোগিতা সক্ষমতা হারাবে না। অন্যান্য দেশে এই হার 20 থেকে 30% মধ্যে আছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সাথে বিনিয়োগ নিয়ে প্রতারণা করছে একটি চক্র। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সংবাদ সম্মেলনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই জানায়, সংঘবদ্ধ প্রতারক চক্র বিএসইসি, ডিএসই ও সিএসইর লোগো ও ঠিকানা ব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এমন অবস্থায় প্রতারক চক্রের কারণে শেয়ার বাজারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য পুঁজিবাজারে বিনিয়োগকারী সহ সবাইকে সচেতন থাকতে হবে। নিয়ন্ত্রক সংস্থা লাইসেন্সপ্রাপ্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মোবাইল অ্যাপস ছাড়া শেয়ার বাজারে লেনদেনের আর কোনো মাধ্যম নেই বলেও জানিয়েছে ডিএসই। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতারক চক্র শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিএসইসি কর্তৃক অ্যাপ্রুভ এবং ডিএসসি কর্তৃক সিএসসি কর্তৃক অ্যাপ্রুভ টার্মিনালের বাইরে কোনো ট্রেড সম্পাদন হওয়ার কোনো সুযোগ নাই। কোনো প্রতারক চক্র যদি বলে যে আমরা আজকে বিনিয়োগ করলে কালকেই আপনাকে ডাবল লাভ দিয়ে দিব, সেগুলো সম্পূর্ণই মিথ্যা এবং আইন বহির্ভূত। কেউ যদি ক্যাপিটাল মার্কেট রিলেটেড প্রতিষ্ঠানের লোগো, নাম বা অফিসের ইউজ করে কোনো ধরনের প্রতারণা করে থাকে, সেটা ক্রিমিনাল অফেন্স। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাস করে শিক্ষার সব সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও কাগজে কলমে 5.5 একর জায়গাটা অন্য প্রতিষ্ঠানের নামে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বিক্ষোভ কর্মসূচির কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। বার্ডাস আমাদের স্থায়ী ক্যাম্পাস লিখে দিচ্ছে না। ইউসিজি থেকে রেড নোটিশ আসছে, আমাদের ক্যাম্পাস অবৈধ ঘোষণা করা হবে। আমাদেরকে যেই ক্যাম্পাস তারা অ্যাডমিশনের টাইমে প্রমিস করেছিল, আমরা সেই ক্যাম্পাসটাই চাচ্ছি। আমরা বিগত 1.5 মাস ধরে তাদের সাথে শান্তিপূর্ণভাবে এবং তাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে না, আমরা তোমাদের এই পার্মানেন্ট ক্যাম্পাস দিয়ে দিব। উদ্বোধন হলো কেরানীগঞ্জের সুভাট্টা খাল পুনর্খনন প্রকল্প। সকালে ঝাউবাড়ি ব্রিজ এলাকায় অনুষ্ঠানটির সূচনা করেন দুই উপদেষ্টা। বিশাল প্রকল্প সফলভাবে শেষ করতে এলাকাবাসীর সহযোগিতা চান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে দূষণ, দখল আর ভূমিদস্যুতা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জের সুভাড্ডা খাল এই নৌপথের ছিল সোনালী অতীত, যার উপর দিয়ে চলত নৌকা, মৎস্য আহরণ আর কৃষি কাজ করতেন আশপাশের মানুষ। কাল পরিক্রমায় যা পরিণত হয়েছে নর্দমায়। আমরা পাকা ঘাটে অজু করে নামাজও পড়েছি আর স্বচ্ছ পানি দেখেছি। আমরা মাছ ধরেছি এবং গোসল করেছি। ডুব দিয়ে আপনার তোমার বাইলা মাছও পর্যন্ত আমরা দেখতাম, ধরতাম গিয়া ওই ডুব দিয়ে এত সুন্দর ছিল পানি, এত সচ্ছল ছিল। বর্তমানে এই খালের যে অবস্থা, পানির যে গন্ধ, এই গন্ধ আসলে তার মানে কোনো মতেই তার মানে আপনার নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এবার খালটি পুনর্খননের কাজ হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় খালকে গভীর করে কাটার পরিকল্পনার কথা তুলে ধরেন পানি সম্পদ উপদেষ্টা। বলেন, বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, তাতে প্রয়োজন স্থানীয়দের সহযোগিতা। দখল থেকে বাঁচাতে খালের পাড়, খালের তলদেশ না, কিন্তু আমাদেরকে
খানিকটা করে হলেও ঢালাই করে দিতে হবে এবং খালের পাড়ে আমরা যতটুকু সম্ভব ওয়াকওয়ে নির্মাণ করে দেব। আমরা সবসময় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে এসেছি। যদি এটা আপনারা বর্জন করেন তাহলে কিন্তু সমস্যার অর্ধেকটা সমাধান এখানেই হয়ে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে কঠোর সামাজিক আন্দোলন। ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না। এ দফায় সুভাড্ডা খালের 14.26 কিলোমিটার এলাকা খনন করা হবে। 2026 সালের জুনে কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোট বাজেট 317 কোটি 59 লাখ টাকা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সিরিজে নেদারল্যান্ডস দলে সাকিবের পরিবর্তে খেলবেন তার ভাই সিকান্দার। বাংলাদেশ বিপক্ষে টি-20 সিরিজে নেদারল্যান্ডস দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন। এছাড়া ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার। সাকিবের বদলে দলে এসেছেন তারই ভাই সিকান্দার জুলফিকার। তিনিও সাকিবের মতো অলরাউন্ডার, তবে সাকিব পেস বোলিং অলরাউন্ডার, জুলফিকার স্পিন বোলিং এর সঙ্গে ব্যাটিংটাও করেন। দীর্ঘ বিরতির পর ডাচদের দলে ফিরেছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট। দলে নেওয়া হয়েছে 17 বছর বয়সী আরেক অলরাউন্ডার সেড্রিক ডি ল্যাঙ্গিকে। 2023 সালে মাত্র 15 বছর বয়সে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ বাছাইয়ে সেঞ্চুরি করেন সেড্রিক। বাঁহাতি এই ওপেনার লেগ স্পিনও করেন। দর্শক, এখানেই আজকের মতো শেষ করছি সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।